আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? আওয়ামী লীগের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই মুহূর্তে তাদের প্রায় সবাই দেশের বাইরে রয়েছেন। আর বাংলাদেশে যারা আছেন একটা বিরাট অংশ জেলখানাতে আছেন, অন্য অংশ যারা আছেন তারা পালিয়ে আছেন। মূলধারার নেতৃত্ব দিতে পারেন এরকম কোনো মানুষকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মামলা হয়নি, মোকদ্দমা হয়নি, কিন্তু আওয়ামী লীগের ৪ বার ৫ বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এরকম মানুষও শেখ হাসিনার পতনের পর গত প্রায় ২০ মাসের মধ্যে একটি টু শব্দ উচ্চারণ করেননি। তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হবে, অমুক আসতে পারেন, অমুক ভাই আসতে পারেন, তমুক ভাই আসতে পারেন। কিন্তু দুনিয়ার সব মানুষ কথা বললেও ভাই বা ভাবির পক্ষ থেকে কোনো রকম কথাবার্তা বলা হচ্ছে না। অনেকে বলার চেষ্টা করছেন যে এরকম বিপদ তো ১৭ বছর ধরে জামাতের উপর ছিল। কই, জামাত তো মুখ বন্ধ করেনি। তারা জেলে গেছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, তারপর জেলখানা থেকে বের হয়েছে, বের হয়ে আবার তারা আন্দোলন করেছে, লড়াই সংগ্রাম করেছে, আবার ফেল করেছে। একইভাবে বিএনপির অবস্থা ছিল আরও করুণ। তাদের এক একজনের বিরুদ্ধে ৩০০, ৪০০, ৫০০ করে মামলা। তাদের প্রধান নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া কারাগারে। দ্বিতীয় প্রধান নেতা যিনি আছেন তিনি দেশের বাইরে ছিলেন। আর সরকারের পক্ষ থেকে এই দুজন নেতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা বিরাট অংশকে সরকার ভয়ভীতি দেখিয়ে আন্দোলন এবং লড়াই সংগ্রাম থেকে দূরে রাখার চেষ্টা করা এবং অনেককে মির্জাফর বেঈমানে পরিণত করার যে মাস্টার প্ল্যান আওয়ামী লীগ করেছিল, তার প্রেক্ষিতে প্রায় ১৭ বছর ধরে বিএনপি রাজপথে ঘুরে বেড়িয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু কখনো দেশ ছাড়া হয়নি। ফলে দীর্ঘকাল পরে হলেও বিএনপি আবার ক্ষমতায় এসেছে। আর যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরূপে স্বীকৃত এবং যে জামাতকে একটি রাজনৈতিক শক্তি হিসেবে যারা কেউ স্বীকারই করতে চায়নি, সেই জামাত এখন দেশের প্রধানতম বিরোধী দল। এবং একই সঙ্গে গত ১৭ মাস ধরে তারা এমন একটা ভাইব তৈরি করে রেখেছিল যে পুরো দেশ তারা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা চালাচ্ছে, এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন যেভাবে হোক না কেন সেই নির্বাচনে জামাতই ক্ষমতায় আসবে। তো এই যে জামাত এবং বিএনপির যে সারভাইভাল পাওয়ার, সেই সারভাইভাল পাওয়ারের সঙ্গে আওয়ামী লীগের সারভাইভাল পাওয়ারের এরকম দুর্দশা হলো কেন? আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে জেলে আছেন। তো এই ঘটনা তো বিএনপির ক্ষেত্রে হয়েছে। আওয়ামী লীগের একটি লোককে এখন পর্যন্ত ক্রস ফায়ারে ফেলা হয়নি। বিএনপির অনেক লোককে ক্রস ফায়ারে ফেলা হয়েছে। বিএনপির অনেক নেতাকে গুম করা হয়েছে, দেশান্তরী করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে তো এখনো পর্যন্ত গুম করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ কেন এত ভয় পাচ্ছে, কেন মাঠে আসছে না? এবং আওয়ামী লীগের সঙ্গে যারা একেবারেই সম্পৃক্ত নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো সময় কখনো বেনিফিশিয়ারি ছিলেন না, এরকম কিছু কিছু লোক মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে জয় বাংলা বলার চেষ্টা করছেন, ৩২ নম্বরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে জেলে গেছেন। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ভাড়াটিয়ে লোক দিয়ে কালে ভদ্রে সেই জয় বাংলা স্লোগান দিয়ে বিচ্ছিন্নভাবে একটা ফটো সেশন করার চেষ্টা করা হচ্ছে। ১০ জন, ২০ জন, ২৫ জন লোক। আর এআইয়ের মাধ্যমে অতীতের যে মিছিলগুলো রয়েছে, ২০০০, ৩০০০, ৪০০০ যে মিছিলগুলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সেই মিছিলগুলোকে সামনে এনে প্রচার করা হচ্ছে। আজকে যাত্রাবাড়িতে মিছিল হলো, আজকে অমুক জায়গায় মিছিল হলো, ইত্যাদি ইত্যাদি। জাস্ট একটা বোগাস জিনিসের উপর সব কিছু চলছে। দেশের বাইরে যারা আওয়ামী লীগের লোকজন আছেন তারা মূলত এখন এক গ্রুপ রয়েছে ইয়ানফসি, আর এক গ্রুপ তসবিহ তাহলিল করছেন, আর এক গ্রুপ মক্কা মদিনা ঘোরাফেরা করছেন, অতিমাত্রা আল্লাহ বিশ্বাসী হয়ে পড়েছেন, এবং কিছু কিছু মানুষ ওয়েব মিটিং করে কাটাচ্ছেন। আর এই বিপদের দিনেও নানা রকম ফন্দি ফিকির করার চেষ্টা করছেন। অনেকে বিএনপির সঙ্গে আত্মীয়তার বন্ধন যাদের আছে বা অন্য কোনো সুযোগ সুবিধা যাদের আছে, সেই আত্মীয়তার বন্ধন তারা সেই রক্ষা করে তারা সেই যাকে বলা হয় বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। এরবারে যাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, তারা সেই ব্যবসা বাণিজ্যের বিষয়ে
তারা সেই অনেকে ব্যাংকে দেনাদার হয়ে পড়েছেন, অনেকে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তারপরে অনেকে রীতিমতো দেউলিয়া হয়ে গেছেন। তারা এই বেঁচে থাকাটাই এখন রীতিমতো নিজেদের কাছে অভিশাপ হিসেবে মনে করছেন। এই অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কী? তো বিভিন্ন সমাজে বিভিন্ন জনের কাছে যাই, অনেকে আসেন, দেখা হয়, সাক্ষাৎ হয়। যেহেতু সামাজিক মাধ্যমে কথাবার্তা বলি, টেলিভিশনে কথাবার্তা বলি, লেখালেখি করি, রাজনীতির সঙ্গে জড়িত আছি। শুধু ইলেকশন করিনি, ক্ষমতা রাজনীতি আসলে আমার দ্বারা হয়নি বা হয়তো আগামীতে হবেও না। কিন্তু গণমানুষের সঙ্গে যে সম্পৃক্ততা, যোগাযোগ, এই সংক্রান্ত যে রাজনীতি সেটা চালিয়ে যাচ্ছি। ফলে মানুষ প্রাণ খুলে আমার সাথে তাদের মতামত শেয়ার করে। অনেক কথা জিজ্ঞাসা করে, অনেক মতামত আমার কাছে তারা বলে যে, "আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আপনি এই কথাগুলো বলেন।" তো এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি আওয়ামী লীগ মাইন্ডেড একজন বেশ বুদ্ধিজীবী প্রকৃতির মানুষের সঙ্গে কথা হলো। তো তিনি যেটা বললেন সেটা হলো যে, জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে এবং সেই শীর্ষ নেতা যারা আছেন তারা সেই ভদ্রলোককে এত সুন্দর যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে বুঝিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি কেল্লাফতে। আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তারপর আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের দশা হবে, ইত্যাদি, ইত্যাদি নানা রকম কথা। এবং আমি ওনার কাছে ডিটেলসে জিজ্ঞাসা করিনি। নিঃসন্দেহে সেই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল লেভেলের একজন মানুষ আওয়ামী লীগের। আর তার সঙ্গে জামাতের যাদের দেখা সাক্ষাৎ হয়েছে তারাও লেম্যান নয়। তারা নিঃসন্দেহে জামাতের ইন্টেলেকচুয়াল এবং তাদের মধ্যে রাজনৈতিক যে আলাপ আলোচনা হয়েছে সেখানে যুক্তিতর্কের ভিত্তিতে এবং রাজনৈতিক যে দর্শন বা পলিটিক্যাল ফিলসফি সেই অনুযায়ী আলাপ আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা দ্বারা আওয়ামী লীগের যে লোকজন আছেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে আয় হায়! এখন কি হবে? আওয়ামী লীগ তো আর টিকবে না, থাকবে না, ইত্যাদি, ইত্যাদি। তো তিনি আমার পরামর্শ জিজ্ঞাসা করলেন। তো আমি খুব সেদিন ব্যস্ত ছিলাম বা কী বলেছি আমার সেটা মনে নাই। কিন্তু আজকের এই কনটেন্ট তৈরি করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা খুবই জরুরি। জরুরি এই কারণে যে আওয়ামী লীগের যে মানুষগুলো খুব বেশি স্বপ্ন দেখছেন, তাদের জন্য বলি যে বিগত যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে যারা প্রকাশ্যে আছেন তারা সবাই কিন্তু বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন। অনেকে বিএনপিকে ভোট দিয়েছেন, অনেকে জামাতকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে হুকুম ছিল ভোট বর্জন করা কিংবা ভোট না দেয়া, এই আহ্বানে আওয়ামী লীগের কোনো লোক সাড়া দেয়নি, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া। বেশিরভাগ লোকই স্থানীয় পরিবেশ প্রতিবেশের সঙ্গে কমপ্লাই করেছে। কমপ্লাই করেছে এই কারণে যে সমাজে তাদের বাস করতে হবে। তারা যদি সেই যারা বিদেশে পালিয়ে আছেন তাদের কথা মতো ভোট না দেন এবং ভোটের পরে বিএনপির লোক কিংবা জামাতের লোক যারা বিজয়ী হবে তারা যদি এসে আওয়ামী লীগের বাড়িতে হামলা করে মামলা দেয় তাহলে তারা কোথায় যাবে? কাজেই তারা কমপ্লাই করেছে। ইট মিনস আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে ধরনের একটা দুর্বলতা ছিল, সমর্থন ছিল সেটা অনেকটা অর্ধেক অংশে কমে গেছে এই ভোটের মাধ্যমে। ২ নম্বর হলো যে অনাভ্যাসে বিদ্যার হ্রাস। দীর্ঘদিন ধরুন আপনি একটা বিষয় চর্চা করছেন না, একটা বিষয় আলোচনা করছেন এবং একটা আপনি সঙ্গের মধ্যে থাকছেন না, তখন আপনি সঙ্গতের কারণে সেই সঙ্গ থেকে আলাদা হয়ে যাবেন। তা আওয়ামী লীগ যে একটা আদর্শ, একটা রাজনৈতিক বিশ্বাস কিংবা আওয়ামী লীগের মানে যে স্লোগানগুলো রয়েছে, সভা সমিতি সেমিনারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে মানুষ উজ্জীবিত হয়ে সে স্মরণ করে যে আমি আওয়ামী লীগ করি। এটি গত ২০ মাস ধরে চলেনি এবং আগামী ২০ মাস ধরে এই ধরনের কর্মকাণ্ড যদি না চলে তাহলে অনেক মানুষ ভুলে যাবেন যে আওয়ামী লীগ নামক একটি দল আছে, যেভাবে এখন জাতীয় পার্টির অবস্থা হয়েছে, যেভাবে মুসলিম লীগের অবস্থা হয়েছে এবং আরও অনেক পার্টির অবস্থা হয়েছে, সেভাবে আওয়ামী লীগের অবস্থা হতে পারে না হওয়ার কোনো রিজন নেই। এই দুটো কারণ, অনাভ্যাসে বিদ্যার হ্রাস। ৩ নম্বর হলো যে অভিমান। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অভিমান। এখন বাংলাদেশে যারা টিকে আছে তাদের প্রায় সবাই নিরীহ আওয়ামী লীগ। তারা কেবলমাত্র আওয়ামী লীগ করতেন, জয় বাংলা মানে স্লোগান দিতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন,
আর শেখ হাসিনাকেও ভালোবাসতেন। তো সেই অর্থে যেটি হলো যে ১৭টি বছর ধরে যারা সারা দেশ লুটপাট করল, যাদের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রীতিমতো গজব নাজিল হয়ে গেছে, সেই মানুষগুলো প্রায় সবাই তারা দেশের বাইরে নিরাপদে পালিয়ে গেছে। লন্ডন, আমেরিকা, কানাডাতে যার যার অবস্থার মধ্যে অবস্থান থেকে তারা ভালো আছেন, খেয়ে পড়ে আছেন, বউ বাচ্চা নিয়ে আছেন। যাদের ছেলে মেয়ে গুলশান বনানীতে আছে, বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কেউ খারাপ নেই। কিন্তু যারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সুযোগ নেয়নি গত ১৭ বছরে, তারা কেউ ভালো নেই। ফলে যখন বিদেশে পলাতক অবস্থায় কেউ বড় বড় কথা বলে, হুকুম দেয়, আহ্বান জানায়, এটা করো ওটা করো, তখন তাদের আসলে মেজাজ গরম হয়, অভিমান হয়, কষ্ট হয়, এবং কোনো অবস্থাতেই তারা মানে তাদের এই যে পালিয়ে যাওয়া, বিদেশে চলে যাওয়া বা বাংলাদেশে ফেরত আসার যে সাহস না থাকা, এটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজভাবে নিচ্ছেন না। এবং এর ফলে যে অভিমান তৈরি হচ্ছে, সেই অভিমানের ফলে আওয়ামী লীগ আগামীতে সারভাইভ করবে, রিভাইভ করবে, বড় কিছু করবে, এটা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। জামাতের কথা মতো এই যে নেতিবাচক বিষয়গুলো, এগুলোই হবে। ইতিবাচক বিষয়গুলো কি? ইতিবাচক বিষয় হলো কোনো অপশন না থাকা, যেভাবে বিএনপির ক্ষেত্রে এইভাবে হয়েছে। এবছর মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এর কারণ হলো তাদের কোনো অপশন ছিল না। অপশন ছিল জামাত, জামাতের লোকজন ভোট দিয়েছে, এবং সাধারণ মানুষ চিন্তা করলো যে যদি বিএনপিকে ভোট দেওয়া না হয়, আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি নেই, তাহলে জামাতের মতো একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল যদি চলে আসে, আমাদের দেশও আফগানিস্তান হয়ে যাবে। ফলে যে যার অবস্থানে থেকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। চলমান অবস্থায় বিএনপি যদি ফেল করে, এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা যদি আরও অবনতি হয়, মানুষজন বারবার শুধু আওয়ামী লীগকে স্মরণ করবে, আর আওয়ামী লীগের সেই পলাতক নেতা যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের সাহস শক্তি হবে, শাখসিয়াত তৈরি হবে। তারা মনে করবে তারা সঠিক ছিল এবং বাংলাদেশ তাদের জন্য কাঁদছে, তারা হুট করে একদিন সদল বলে বাংলাদেশে চলে আসতে পারে। ইট উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট, জাস্ট লাইক তারেক রহমানের মতো। তারেক রহমান সাহেব এই যে 25 তারিখে, ডিসেম্বর মাসের 25 তারিখে অল অন এ সাডেন তিনি যে চলে এলেন, তিনি নিজেও ভাবতে পারেননি 23 তারিখে, 22 তারিখে যে তিনি এইভাবে চলে আসতে পারেন। তো তিনি চলে এসেছেন। তো এইভাবে শেখ হাসিনা চলে আসতে পারেন। বাংলাদেশে তো অসম্ভব বলে কোনো জিনিস নেই। এই কদিন আগে আইসিটি কোর্ট, সে কী দাপট! এখন আবার দেখা গেল কোর্টের যারা প্রসিকিউটর, তারা তাদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এই দেশে আসলে ক্ষমতা যেতেও দেরি লাগে না, ক্ষমতা হারাতেও দেরি লাগে না, জেলখানায় যেতেও দেরি লাগে না, আবার সিংহাসনে বসতেও দেরি লাগে না। ডিজিএফআইয়ের সেই ডিজি মামুন খালেদ, তিনি গ্রেপ্তার হয়েছেন। কল্পনা করা যায় এর আগে আরও অনেকে ডিজিএফআইয়ের কর্মকর্তা, তারা এই মামলায় পড়েছেন, জেলে গেছেন, চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু তারপরে ওই চেয়ারটায় বসার পরে তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে যায়। এবং সে শুধু ডিজি নয়, যে কোনো ওখানে একজন ক্যাপ্টেনের পদে কর্মকর্তা গেলেও সে নিজেকে দেশের রাষ্ট্রপতি মনে করে। তো আবার যখন চাকরি চলে যায় বা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায়, তখন আর তাদের সেই ভাবসাব থাকে না। আমাদের রাজনীতির ক্ষেত্রেও তদ্রূপ। এখন এই রাজনীতিতে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা যে মাস তিনেক আগেও দুর্দশার চরম মানে যাকে বলা হয় অতলান্তে ছিল, এটা তাদেরকে দেখে বুঝতে পারবেন না। তো কাজেই আওয়ামী লীগ এখন যত দুর্দশাগ্রস্তই থাকুক না কেন, পরিস্থিতি যদি তাদের অনুকূলে চলে আসে, অল অন এ সাডেন দেখবেন তারা হালুম করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফেরত আসতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা আছে যে অপরচুনিটি, একটা সুযোগ তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারে। তারপর বর্তমান সরকারের ব্যর্থতা তাদেরকে ফিরিয়ে আনতে পারে। আর এর বাইরে এনি অ্যাক্সিডেন্ট, যে কোনো রাজনৈতিক দুর্ঘটনা, সেটা কিভাবে কোন ফর্মে হবে জানি না, এটা হওয়া খুব স্বাভাবিক এবং এটা হওয়ার সম্ভাবনাও প্রচুর রয়েছে। তো যে কোনো দুর্ঘটনায় যে রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, সেই শূন্যতা পূর্ণ করার ক্ষমতা এখনও পর্যন্ত একমাত্র আওয়ামী লীগের আছে, এর বাইরে অন্য কোনো দলের নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আমি এইভাবেই দেখছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।